আজকে আমরা শুরু করব ক্লাস 9-এর কোষে দেখি 18। ঠিক আছে, কোষে দেখি 18-র আমরা 7 দাগ পর্যন্ত আমাদের অঙ্ক কমপ্লিট হয়ে গেছিলো। এমনি আজকে 8 দাগের থেকে শুরু করব। দেখো, প্রথমে অঙ্কটা পড়ে নেওয়া যাক। 8 দাগের অঙ্কটা কী বলেছে? পায়োনিয়ার অ্যাথলেটিক ক্লাবের আয়তকার মাঠের মাঝখানে একটি বৃত্তাকার জলাশয় আছে এবং যার ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 15 মিটার। বলছে আয়তাকার মাঠের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 60 মিটার এবং 42 মিটার। জলাশয় বাদে আয়তাকার মাঠের বাকি জায়গা ঘাস লাগাতে প্রতি বর্গমিটারে 75 টাকা হিসেবে কত টাকা খরচ হবে দেখি। ভালো করে যদি তোমরা চিত্রটা দেখো, তাহলে চিত্র দেখলে দেখতে পাচ্ছ কি যে চিত্রের মধ্যে কী হয়েছে, মাঝখানে একটা পুকুর আছে এবং ওটা একটা আয়তক্ষেত্র যার দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে। তাহলে দেখো, আমাদের যে ওই পুকুর বাদে অবশিষ্ট অংশের ক্ষেত্রফলটা বের করতে গেলে আমরা আগে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করবো এবং সেখান থেকে আমরা ভেতরে পুকুরের ক্ষেত্রফল বের করবো, বিয়োগ করলে আমরা অবশিষ্ট অংশের অবশ্যই ক্ষেত্রফল পেয়ে যাব এবং প্রতি বর্গমিটারে 75 টাকা হিসেবে অত বর্গমিটারে কত টাকা আমরা সহজে বের করতে পারবো। তাহলে দেখো, অঙ্কটায় চলে আসি। বলছে বৃত্তাকার জলাশয়, যেটা দেখো এই যে আমি চিত্র এখানে দেখিয়েছি যে এখানে কিন্তু মাঝখানে একটা বৃত্তাকার জলাশয় আছে, আর এই হচ্ছে আমাদের আয়তাকার সেই মাঠটি। বলছে এই আয়তাকার মাঠটির মাঝখানে যে জলাশয় আছে, যে জলাশয়ের আমাদের কি বলে দিয়েছে, ব্যাসার্ধ বলে দিয়েছে কিন্তু 14 সেন্টিমিটার, যে 14 মিটার। ঠিক আছে, তাহলে সেখান থেকে দেখো আমরা সহজেই আমাদের পাই আর স্কোয়ার দিয়ে আমরা কিন্তু ক্ষেত্রফল বের করতে পারছি 616 বর্গমিটার। ঠিক আছে, এবার দেখো এই যে আয়তাকার মাঠের দৈর্ঘ্য প্রস্থ আমাদের দেওয়া আছে, তাহলে এই দৈর্ঘ্য প্রস্থ সাহায্য নিয়ে আমরা কি আয়তক্ষেত্রে ক্ষেত্রফল বের করতে পারবো। এই যে করেছি, তাহলে 60 × 42 দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করে ক্ষেত্রফল বের করেছি। দেখো এবার তাহলে এই যে জলাশয়টা বাদে এই আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল কত, এই অবশিষ্ট অংশের ক্ষেত্রফল কত সেটা কি আমরা বিয়োগ করলে সহজেই পেয়ে যাব যে 1904 বর্গমিটার। 2520 থেকে 616 বিয়োগ করলে 1904 বর্গমিটার কিন্তু আমাদের এই অবশিষ্ট অংশের ক্ষেত্রফল। তাহলে আমাদের বলেছিল কি 1 বর্গমিটারে ঘাস লাগাতে খরচ হয় কত, 75 টাকা। তাহলে 1904 বর্গমিটারে কত খরচ হবে? তাহলে 75 × 1904 করলে কত হয়? 1,42,800 টাকা। ঠিক আছে, তাহলে এই 1,42,800 টাকা হচ্ছে আমাদের উত্তর। অর্থাৎ ওই বৃত্তাকার জলাশয় বাদে বাকি যে মাঠটার অংশটা ঘাস লাগাতে কত টাকা খরচ হবে প্রতি বর্গমিটারে 75 টাকা হিসেবে। তাহলে আমাদের উত্তর আসলো কত? আসলো 1,42,800 টাকা। চলে আসবো আমাদের পরের অঙ্কটা। পরের অঙ্কটা কী বলেছে? হচ্ছে ইটালগাছা ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন ক্লাবের বৃত্তাকার পার্কের বাইরের দিকে পরিধি বরাবর একটি 7 মিটার চওড়া রাস্তা আছে। বলছে ওই বলছে বৃত্তাকার পার্কের পরিধি 352 মিটার। ঠিক আছে, তাহলে আমাদের পরিধি 352 মিটার বলে দিয়েছে বৃত্তাকার পার্কটি। বলছে রাস্তাটির ক্ষেত্রফল হিসেব করে লিখি এবং প্রতি বর্গমিটারে 20 টাকা হিসেবে রাস্তা বাঁধাতে কত টাকা খরচ হয় লিখি। তাহলে আমাদের দেওয়া আছে কি রাস্তাটা কত মিটার চওড়া, আর একটা কী দেওয়া আছে, ওই বৃত্তাকার পার্কের পরিধিটা দেওয়া রয়েছে। দেখো পরিধির সাহায্যে আমরা কীভাবে অঙ্কটা করছি। দেখো এখানে আমাদের কি আছে যে বৃত্তাকার পার্কের আমাদের ব্যাসার্ধ কিন্তু বলে দেয়নি। ঠিক আছে, আমাদের চওড়াটা বলে দিয়েছে যে 7 মিটার চওড়া, কিন্তু আমাদের কিন্তু কোথাও ব্যাসার্ধ বলা নেই। তাহলে ব্যাসার্ধটাকে আমরা 8 ধরে নিলাম। তাহলে দেখো প্রশ্ন অনুসারে আমাদের যেটা বলে দিয়েছে সেটা আমাদের বৃত্তাকার পার্কের পরিধিটা বলে দিয়েছে, সেটা কত? 352। তাহলে আমরা 2π আর প্রশ্ন অনুসারে 2π আর সমান 352 থেকে সেটা কিন্তু সহজেই আমরা আর এর মান 56 পেয়ে গেলাম। ঠিক আছে, আগের অঙ্কগুলোর মতনই আর এর মান আমরা 56 পেয়ে গেলাম। আর এর মান যে 56 পেলাম, তাহলে দেখো অরিজিনাল রাস্তাটা কি, এই 8টা আমাদের কোনটুখানি, এইটুখানি। তাহলে আমরা যদি বাইরের বৃত্তটাকে কল্পনা করি, তাহলে 8টা কতটা হবে, অর্থাৎ বাইরের বৃত্তের ক্ষেত্রে সেটা ব্যাসার্ধ কত হবে, এই আর প্লাস এই 7। তাহলে এখান থেকে এইটুখানি হচ্ছে আর এখান থেকে এইটুখানি 7। তাহলে আর প্লাস 7, তাহলে আর এর মান বেরোলো কত? 56। 56 + 7 63, অর্থাৎ রাস্তা সহ ব্যাসার্ধ কত হবে? 63 মিটার। দেখো এবার আমরা যদি এই রাস্তার ক্ষেত্রফল বের করতে গেলে আমরা হচ্ছে রাস্তা সহ জমির ক্ষেত্রফল, বৃত্তাকার অংশের ক্ষেত্রফল, আর রাস্তা বাদে এই যে ভেতরের অংশের ক্ষেত্রফল, এটা যদি বের করি তাহলে আমরা বিয়োগ করলে আমরা রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। দেখো তাই করছি, যে রাস্তা সহ বৃত্তাকার পার্কটির ক্ষেত্রফল বের করলাম হচ্ছে পাই আর স্কোয়ার। ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কোয়ার। তাহলে রাস্তা সহ কি ব্যাসার্ধ কত ছিল? 63। তাহলে 22/7 × 63 × 63, ঠিক আছে, পাই আর স্কোয়ার। সেখান থেকে আমরা পেলাম কত? 12,474 বর্গমিটার। এটা হচ্ছে রাস্তা সহ। আর রাস্তা বাদে অর্থাৎ ভেতরের অংশটি কী হবে? রাস্তা বাদে হচ্ছে পাই আর স্কোয়ার, অর্থাৎ 22/7 × 56 × 56। সেখান থেকে আমরা পেলাম কত? 9,856। তাহলে দেখো রাস্তা সহ আর রাস্তা বাদে এই দুটোকে বিয়োগ করলে আমরা রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব না? আমরা সেটাই পেলাম
2614 হচ্ছে রাস্তার ক্ষেত্রফল, অর্থাৎ 12,474 থেকে 9,856 বিয়োগ করলে 2618 হচ্ছে আমরা বর্গমিটার পেলাম রাস্তার ক্ষেত্রফল। এবার বলছে রাস্তাটা 1 বর্গমিটার রাস্তা বাড়াতে খরচ হয় কত টাকা? 20 টাকা। তাহলে 2618 বর্গমিটার রাস্তা বাড়াতে কত খরচ হবে? 20 গুণ 2618 অর্থাৎ 52,360 টাকা। ঠিক আছে, খুবই সহজ অঙ্ক। এইভাবে এত খুব সহজেরভাবে আমরা এই অঙ্কটা পেয়ে গেলাম যে 52,360 টাকা। এরপর দেখো চলে আসি পরের অঙ্কটা। পরের অঙ্কটা আমাদের কি বলেছে? পরের অঙ্কটা আমাদের বলেছে যে আনোয়ারা বিবি তার অর্ধবৃত্তাকার জমির চারিদিকে প্রতি মিটারে 18.50 টাকা হিসেবে বেড়া দিতে 2664 টাকা খরচ করেছেন। তিনি যদি তার ওই অর্ধবৃত্তাকার জমির প্রতি বর্গমিটারে 32 টাকা হিসেবে চাষ করান তাহলে মোট কত টাকা খরচ হবে লিখি। তাহলে দেখো আমি কিভাবে অঙ্কটা করছি। ফার্স্টে হচ্ছে আনোয়ারা বিবি যে অর্ধবৃত্তাকার জমিটি চারিদিকে প্রতি মিটারে 18.50 টাকা হিসেবে 2664 টাকা খরচ করেছেন, সেইটা আমি আগে তোমাদের ছবিটাই দেখো। এই হচ্ছে ধরো এটা হচ্ছে আমাদের সেই অর্ধবৃত্তাকার জমি। তাহলে এই অর্ধবৃত্তাকার জমিটাকে সে কী করেছে? এই অর্ধবৃত্তাকার জমিটাকে সে ঘিরেছে, ঠিক আছে, বেড়া দিয়েছে। কত টাকা হিসেবে? 18.50 টাকা খরচ করেছে 1 মিটার জমি বেড়া দিতে। তাহলে 1 টাকা খরচ করেছে কত এবং 2664 টাকা খরচ করেছে কত, সেখান থেকে ক্যালকুলেশন করে আমাদের কত বেরোলো? 144 মিটার। অর্থাৎ এর পরিধিটা কত? এই পরিধিটা কিন্তু 144। তাহলে পরিধির মধ্যে কী কী আছে? এই বৃত্তাকার অর্ধবৃত্তাকার অংশ প্লাস এই হচ্ছে ব্যাস, যেটা আমাদের এটা কিন্তু ব্যাস, অর্ধবৃত্তের এটা ব্যাস। তাহলে ব্যাস প্লাস এই অর্ধবৃত্তাকার অংশ, তাহলে সেটা কি আছে? তাহলে আমি ধরি যদি এই বৃত্তের ব্যাসার্ধ আর যদি ধরি, তাহলে প্রশ্ন অনুসারে দেখো আমাদের টোটালটা কত? এইটুখানি হচ্ছে আমাদের পাই আর। কী করে বলো পাই আর? কারণ একটা বৃত্তের পরিধি হচ্ছে 2 পাই আর, তাকে 2 দিয়ে ভাগ করলে কী পড়ে থাকে? পাই আর। তাহলে এইটুখানি হচ্ছে অর্ধেক অর্থাৎ পাই আর। আর আমাদের এখান থেকে ব্যাসটা কত? 2 আর। তাহলে পাই আর প্লাস 2 আর সমান 144 প্রশ্ন অনুসারে কিন্তু বলে দিয়েছে। ঠিক আছে, এবার দেখো এখান থেকে যদি আর কমন নিই তাহলে পাই হচ্ছে 22/7 প্লাস 2 144। সেখান থেকে কিন্তু আমরা আর এর মানটা যদি বের করি, দেখো আর এর মান কিন্তু সহজেই 28 বেরিয়ে আসবে। ঠিক আছে, এই ক্যালকুলেশনটা অর্থাৎ এটা লসাগু করলাম, করে যেটা হলো 36/7 হলো সেটা গুণ আছে, ওই পাশে গিয়ে ভাগ হলে সেটা উল্টে গিয়ে কিন্তু গুণ হয়ে গিয়ে আমাদের উত্তর আসবে কত? 28 মিটার। এটা কী বেরোলো? এটা আমাদের ব্যাসার্ধটা বেরোলো। এবার আমাকে যেটা কী বের করতে হবে? আমাকে ওই অর্ধবৃত্তাকার জমির ক্ষেত্রফল বের করতে হবে। আমরা বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কী জানি? পাই আর স্কোয়ার। তাহলে অর্ধেকের কী হবে? পাই আর স্কোয়ার বাই 2। এবার সেই মানটা কিন্তু আমরা দেখো বসিয়ে দিয়েছি, অর্থাৎ আর এর মান আমাদের 28 বের করলাম, সেই আর এর মানটা 28 বসিয়ে দিয়েছি, দিয়ে কাটাকুটি করলাম। দেখো আমাদের কী আসলো? 1232 বর্গমিটার। এটা কী আসলো? এটা আসলো অর্ধবৃত্তাকার জমির ক্ষেত্রফল। তাহলে আমাদের 1 বর্গমিটার চাষ করতে কত খরচ হয়েছে? তার 1 বর্গমিটার চাষ হতে আনোয়ারা বিবির কত খরচ হয়েছে? 1 বর্গমিটারে খরচ হয়েছে 32 টাকা। তাহলে 1232 বর্গমিটারে কত খরচ হবে সেটা আমাদের গুণ করলে কিন্তু আসবে 39,424 টাকা। এটা কিন্তু আমাদের অ্যান্সার। এরপরে দেখো চলে আসবো আমরা 11 দাগ। 11 দাগে কী বলেছে আজ আমার বন্ধু রজত একই বেগে দৌড়ে স্কুলের বৃত্তাকার মাঠটি বৃত্তাকার মাঠটি প্রদক্ষিণ করতে যে সময় একবার প্রদক্ষিণ করলো, একই বেগে মাঠের ব্যাস বরাবর দৌড়লে 30 সেকেন্ড কম লাগে। অর্থাৎ তার ওই যে বৃত্তাকার পরিধি, সেই পরিধিটা ঘুরবে যে সময় লাগে তার থেকে সে যদি ওই যে দৈর্ঘ্যটা অর্থাৎ ব্যাস বরাবর দৌড়ায় তাহলে তার কত সেকেন্ড সময় লাগবে? কম, 30 সেকেন্ড কম সময় লাগবে। এবং তার গতিবেগ কী বলে দিয়েছে? 9 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, বলছে তাহলে স্কুলের মাঠের ক্ষেত্রফল কত হিসেব করি। তাই দেখো আমরা কীভাবে অঙ্কটা করছি। দেখো তাহলে আমাদের বলে দিয়েছে কি যে মাঠটি আমরা ধরে নিলাম, আমাদের যেটা ম্যাক্সিমাম অঙ্কের ক্ষেত্রে আমাদের যেটা ধরতে হচ্ছে সেটা হচ্ছে ব্যাসার্ধ কিন্তু আর। এটা খেয়াল রাখবা যে আমাদের অঙ্ক কিন্তু ধরে নিতে হচ্ছে ব্যাসার্ধ আর, এবং এটা তোমাদের লিখতেই হবে। তাহলে দেখো ওই মাঠটা 1 সেকেন্ডে সে কতটা যায়? 9 মিটার। আমার গতি বলে দিয়েছে কি? 9 মিটার পার সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে যায় 9 মিটার। তাহলে ওই যে ব্যবধানটা অর্থাৎ পুরো ওই বৃত্তাকার মাঠটাকে ঘুরেছিল আর ওই বৃত্তাকার মাঠের ব্যাস বরাবর ঘুরেছিল, এই যে দূরত্বের যে ব্যবধানটা সেটাকে সময় দিয়েছে। তাহলে আমরা 30 সেকেন্ড যে সময়টা দিয়েছিল, যে ব্যবধানটা কত? 30 সেকেন্ড। তাহলে আমরা 30 সেকেন্ডে কতটা যায় সেটা বের করে নিতে পারি। 30 সেকেন্ডে কত গেল? 270 মিটার। ঠিক আছে, তাহলে দেখো প্রশ্ন অনুসারে আমাদের কী বলে দেওয়া আছে? এই যে 2 পাই আর মাইনাস 2 আর সমান 270 কিন্তু, অর্থাৎ ব্যবধানটা কিসের? এই যে 2 পাই আর পরিধি মাইনাস ব্যাসের। তাহলে সেই ব্যবধানটা কিন্তু আমরা বের করলাম। সেখান থেকে সহজেই দেখো আমরা কিন্তু একইভাবে এই ক্যালকুলেশনগুলোর নিয়ম কিন্তু আমরা একইভাবে করে আসছি। অর্থাৎ আর এর মান কিন্তু আমরা সহজেই কত পেয়ে গেলাম? 63।
ঠিক আছে। তাহলে আর এর মান অর্থাৎ ব্যাসার্ধ কিন্তু আমরা পেয়ে গেলাম 63। ব্যাসার্ধ যেই 63 পেয়ে গেছে, আমরা তাহলে মাঠের ক্ষেত্রফলটা বের করতেই পারি। অর্থাৎ মাঠটির ক্ষেত্রফলের সূত্র কি, পাই আর স্কোয়ার, পাই 22-7 আর হচ্ছে 63 গুণ 63। তাহলে সেটা ক্যালকুলেশন করলে কত হচ্ছে, 12,474 বর্গমিটার। ঠিক আছে, অর্থাৎ মাঠটির ক্ষেত্রফল কত হবে, 12,474 বর্গমিটার। এরপরে দেখো চলে আসি আমরা তারপরের অঙ্কটা। তারপরের অঙ্কটা কি বলছে, তারপরের অঙ্কটা বলছে যে বকুলতলার বৃত্তাকার মাঠের বাইরের চারিদিকে একটি পরিসরে রাস্তা আছে। ওই রাস্তার বাইরের সীমারেখার দৈর্ঘ্য ভিতরের সীমারেখা দৈর্ঘ্য অপেক্ষা 132 মিটার বেশি। অর্থাৎ বাইরের যে সীমারেখাটা আছে অর্থাৎ পরিধি, সেটা কি ভেতরের যে সীমারেখাটা অর্থাৎ ভেতরের যে পরিধিটা 132 মিটার বেশি। ঠিক আছে, বলছে পথটির ক্ষেত্রফল আমাদের বলে দিয়েছে 14,190 বর্গমিটার। হিসেব করে দেখি বৃত্তাকার মাঠটির ক্ষেত্রফল কত। ঠিক আছে, তাহলে দেখো আমাদের এটা কত দাগ নাম্বার, আমাদের এটা 12 দাগ নাম্বার। তাহলে আমরা 12 দাগের অঙ্কে চলে আসি, ভালো করে খেয়াল করো। তাহলে আমরা দেখো যেটা বলেছে আমরা সেই অনুসারে একটা চিত্র এঁকে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ যে এই হচ্ছে সেই ভেতরের মাঠটি, আর এই হচ্ছে কি বলেছে যে বকুলতলা মাঠের বাইরের চারিদিকে একটি সমপরিমাণ পরিসর রাস্তা আছে। তাহলে আমাদের এই অংশটা কিন্তু আমাদের রাস্তা, এই অংশটা টোটাল এই অংশটা রাস্তায়, তাহলে বাইরেই যে রাস্তার ব্যারিকেড। তাহলে দেখো আমরা কি ধরেছি, ধরি বৃত্তাকার মাঠটির ব্যাসার্ধ আর, অর্থাৎ এখান থেকে এইটুখানি যে আমাদের বৃত্তাকার মাঠটা নিয়েছি এটা ব্যাসার্ধটা হচ্ছে আর ধরেছি। এবার দেখো রাস্তা সহ ব্যাসার্ধ, অর্থাৎ এই যে রাস্তা সহ জমিটা যেটা এই টোটালটা, তাহলে এটাকে আমরা স্মল আর ধরেছি, এটাকে আমরা ক্যাপিটাল আর ধরেছি। দেখো তাহলে প্রশ্নানুসারে আমাদের কি বলে দিয়েছে দেখো তো, যে আমাদের যে পরিধির অন্তর অর্থাৎ এর এই যে পরিধি, এটা যতটা আর এটা যতটা, এদের পার্থক্য কত আমাদের বলে দিয়েছিল কিন্তু 132। ঠিক আছে, এদের পার্থক্য কিন্তু আমাদের বলে দিয়েছে 132 মিটার বেশি। অর্থাৎ এই যে বাইরের অংশটার পরিধি ভেতরের অংশটার পরিধি অপেক্ষা 132 মিটার বেশি। তাহলে আমরা সহজেই কি, তাহলে 2πr মানে অর্থাৎ বাইরের অংশের পরিধি বিয়োগ ভেতরের অংশের পরিধি, সেটাই তো আমাদের 132 বলে দেওয়া আছে। ভালো করে বুঝে নাও যে 2πr অর্থাৎ হচ্ছে রাস্তা সহ এই বৃত্তাকার অংশের পরিধি, আর 2π স্মল আর সেটা হচ্ছে রাস্তা বাদে এই বৃত্তাকার অংশের পরিধি। এদের দুজনের বিয়োগফল কত, 132। তাহলে দেখো সেখান থেকে আমরা কিন্তু এই যে পার্থক্যটা অর্থাৎ আর মাইনাস আর, ঠিক আছে, অর্থাৎ হচ্ছে দুটো ব্যাসার্ধের পার্থক্যটা বের করে নিলাম, সেটা কত, 21 মিটার। তাহলে এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। ঠিক আছে, আবার দেখো আমাদের একটা শর্ত দিয়েছে, সেটা হচ্ছে দুজনের ক্ষেত্রফলের পার্থক্য কত। অর্থাৎ ক্ষেত্রফলের পার্থক্য কিন্তু আমাদের 14,190 বলে দিয়েছে। ঠিক আছে, ক্ষেত্রফলের পার্থক্য কত বলে দিয়েছে, 14,190, এটা কিন্তু আমাদের বলে দিয়েছে। তাহলে আমরা সেইভাবে ক্ষেত্রফলের পার্থক্য প্রশ্ন অনুসারে কী পাই, পাই আর স্কোয়ার মাইনাস পাই স্মল আর স্কোয়ার। অর্থাৎ কেন, কারণ আমাদের যে ছবিটা ছিল সেই ছবিটার আমরা ভেতরের অংশ ব্যাসার্ধ ধরে নিয়েছিলাম আর, এবং বাইরের অংশের ব্যাসার্ধ ধরে নিয়েছিলাম ক্যাপিটাল আর। সেখান থেকে আমরা ক্ষেত্রফল তাহলে কী পাবো, ভেতরের অংশ পাই স্মল আর স্কোয়ার আর বাইরের রাস্তা সহ হচ্ছে পাই ক্যাপিটাল আর স্কোয়ার। দেখো তাই করেছি। তাহলে পাই ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস পাই স্মল আর স্কোয়ার সমান 14,190। তাহলে সেখান থেকে পাই কমন নিলাম, আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। দেখো সেখান থেকে আমরা সহজেই আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ারের মান একটা কিন্তু পেয়েছি। দেখো এটা কিসের সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তাহলে এখান থেকে আমরা কী পাই, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো তো এর আগে আমরা এ মাইনাস বি অর্থাৎ আর মাইনাস আর এর মানটা বের করে রেখেছি, সেই মানটাকে আমরা এখানে পুট করে দিলাম। দিলে আমাদের কী হচ্ছে, আর প্লাস আর এর একটা কিন্তু আমরা সহজে মান পেয়ে গেছি কত, 215। ভালো করে তোমরা ক্যালকুলেশনটা ভালো করে যদি দেখো অসুবিধা হবে না। ঠিক আছে, তাহলে আমরা কী পেলাম, যে আর প্লাস আর এর মান কত পেলাম, 215। তাহলে দেখো এখান থেকে আমরা এই যে 1 আর এই সমীকরণটার নাম দিলাম 2, তাহলে 1 আর 2 থেকে আমরা কি পাই, তোমরা অপনয়ন পদ্ধতি করেছো, তাহলে আমরা যদি সেই অপনয়ন পদ্ধতি ব্যবহার করি তাহলে আর প্লাস আর 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 মাইনাস আর, তাহলে 1 ও 2 যোগ করে যদি আমরা পাই কী পাচ্ছি, দেখো এখান থেকে আমরা কী পাচ্ছি, ক্যাপিটাল আর সমান 118। এটা আমরা অনেকটা অপনয়ন পদ্ধতিতেই করছি, কিন্তু অপনয়ন পদ্ধতিতেই করছি, অনেকটা না অপনয়ন পদ্ধতি করছি। এবার দেখো সেক্ষেত্রে আমরা কী করছি, 1 যোগ 2 করে পাই, করলাম দুটো সমীকরণ করে আমরা কিন্তু সেখান থেকে ক্যাপিটাল আর অর্থাৎ রাস্তা সহ বৃত্তের ব্যাসার্ধ কিন্তু পেয়ে গেলাম। সেটা কত পেলাম, সেটা কিন্তু পেলাম 118। এবার দেখো আমরা কি করব, আমরা হচ্ছে স্মল আরটা বের করব। তাহলে আমাদের স্মল আরটা কী আছে দেখো, তাহলে দেখো স্মল আরটা যেটা আছে আমাদের স্মল আর, দেখো কত বলেছে, 215 ছিল কি আমাদের ক্যাপিটাল আর মাইনাস স্মল আর, তাই না, আমাদের ক্যাপিটাল আর মাইনাস স্মল আর ছিল কত, ছিল হচ্ছে 215। সেখান থেকে আমরা ক্যাপিটাল আর সেটা পেয়ে গেলাম কত, 118। তার আমাদের যে প্রথম সমীকরণ ছিল সেখান থেকে আমরা কি স্মল আর এর মানটা অর্থাৎ 97 কিন্তু বের করে নিলাম। ঠিক আছে, আমরা আর প্লাস আর অর্থাৎ
প্রথম যে সমীকরণটা বের করেছিলাম সেখানে কি ছিল, সেখানে আমাদের প্রথম সমীকরণটায় আমাদের ছিল ক্যাপিটাল আর মাইনাস স্মল আর সমান সমান 21। আর আমাদের দ্বিতীয় যে সমীকরণটা আছে, দ্বিতীয় সমীকরণটা আমরা পেয়েছিলাম কি ক্যাপিটাল আর প্লাস স্মল আর সমান সমান 215। তাহলে দেখো এই যে আমরা পেয়েছিলাম ক্যাপিটাল আর প্লাস স্মল আর সমান সমান 215, তাহলে সেখান থেকে কিন্তু আমরা স্মল আর সমান সমান আমরা 97 কিন্তু পেয়ে যাচ্ছি। খেয়াল করেছো, আমরা কিন্তু 97 পেয়ে গেলাম। তাহলে দেখো তো এই যে বৃত্তাকার মাঠটি আছে, তাহলে বৃত্তাকার মাঠটির ক্ষেত্রফল কী হবে? তাহলে আমরা যখন ক্যাপিটাল আর স্মল আর পেয়ে গেছি, তাহলে পাই আর স্কোয়ার, তাহলে পাই ইন্টু 97 ইন্টু 97। কেন? কারণ ভেতরের অংশের ব্যাসার্ধই কিন্তু ছিল 97। তাহলে পাই ইন্টু 97 ইন্টু 97, তাহলে সেটা ক্যালকুলেট করলে আমরা কত পাচ্ছি দেখো, এরম একটা ভগ্নাংশ পাচ্ছি। এবং সেটাকে দেখো আমরা যদি অপকৃত ভগ্নাংশ পাচ্ছি এবং সেটাকে ক্যালকুলেট করি, তাহলে আমাদের এই আকারে উত্তরটা আসবে, অর্থাৎ হচ্ছে 29,571.1 বর্গমিটার। এটাই আমাদের কিন্তু চাওয়া উত্তর, যেটা আমাদের উত্তর চেয়েছে, অর্থাৎ ভেতরের অংশের ক্ষেত্রফল কত, 29,571.7 বর্গমিটার। দেখো এরপরে চলে আসি আমরা তারপরের অঙ্কটা। তারপরের অঙ্কটা আমাদের কি বলেছে, এটা গেল আমাদের 12 দাগ। দেখো 13 দাগের অঙ্কটা যেটা বলেছে, 13 দাগের দুটো চিত্র দিয়েছে। চিত্র দুটো কি, 1 নাম্বার চিত্র দিয়েছে ABCD, একটা আমরা দেখতে পাচ্ছি বর্গক্ষেত্র, এবং সেটা কি একটা বৃত্তের মধ্যে রয়েছে। তাহলে সেই বৃত্তের মধ্যে, তাহলে এটা হচ্ছে অন্তর্লিখ আছে, ঠিক আছে। বলছে ওই বৃত্তের ব্যাসার্ধ 7 সেন্টিমিটার বলে দিয়েছে, আমাদের ওই বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার। আমাকে যেটা বের করতে বলেছে যে রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল কত, অর্থাৎ আগের অঙ্কগুলোর মতনই। তাহলে দেখো আমরা করছি। তাহলে আগে চিত্রটা দেখো, তাহলে এই আমাদের চিত্রটা বলেছে, অর্থাৎ হচ্ছে ভেতরে এই যে অন্তর্লিখিত বর্গক্ষেত্র, আর এই হচ্ছে আমাদের সেই বৃত্তটা, এবং বৃত্তের আমাদের কি বলে দেওয়া হয়েছে, ব্যাসার্ধ আর সমান সমান 7 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ দেওয়া থাকলে আমরা সেখান থেকে সহজেই ক্ষেত্রফল বের করতে পারি। কি সূত্র? পাই আর স্কোয়ার, অর্থাৎ আর স্কোয়ার, আর হচ্ছে 7, তাহলে 7 গুণ 7, তাহলে 154 বর্গ সেন্টিমিটার পেয়ে গেলাম। এবার দেখো ওই যে আমাদের যে ছবিটা এঁকেছে, সেই ছবিতে আমাদের এসিটা কি, এসিটা কিন্তু আমাদের বৃত্তের ক্ষেত্রে ব্যাস এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রে কর্ণ। তাহলে দেখো আমাদের এসিটা কি বর্গক্ষেত্রের ক্ষেত্রে কর্ণ, তাই সেখান থেকে আমরা আবার সেটাই আমাদের কি আবার বৃত্তের ব্যাস। তাহলে প্রশ্ন অনুসারে দেখো আমাদের বর্গক্ষেত্রের কর্ণের সূত্র কি, √2 ইন্টু বাহু। তাহলে √2 ইন্টু বাহু সমান সমান আমাদের কত বলে দিয়েছে, 14, তাই তো। আমাদের কর্ণটা বলে দিয়েছে কত, 14। কেন না, আমাদের কর্ণ বলিনি, আমাদের কি বলেছে, ব্যাসার্ধ 7, অর্থাৎ ব্যাস কত হবে, 14। তাহলে √2 ইন্টু বাহু সমান সমান 14, তাহলে বাহু সমান সমান কত পাচ্ছি, 14/2। আবার খেয়াল করো, আমি আবার এক কথাটা বলছি কি, আমাদের কিন্তু ওই যে বৃত্তাকার অংশের এটার আমাদের কি, এটাই হচ্ছে আমাদের ব্যাস, এই এসি, আবার এটাই কিন্তু আমাদের এই বর্গক্ষেত্রের ক্ষেত্রে কর্ণ। অর্থাৎ আমাদের কিন্তু এই বাহুটার মানটা কিন্তু আমরা জানি কি, আমাদের ব্যাসার্ধ জানি 7, তাহলে ব্যাস কত, 14। তাহলে সেখান থেকে কিন্তু আমরা সহজেই বাহুর মান পেয়ে গেলাম কত, 14/√2। তাহলে √2 দিয়ে আমরা গুণ করলে কী পাচ্ছি, 7√2, ঠিক আছে। তাহলে √2 দিয়ে এটাকে ভাগ করলে আমরা পাচ্ছি কত, 7√2। তাহলে দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কী হবে, আমরা কি জানি, বাহু স্কোয়ার, তাহলে 7√2 তার স্কোয়ার, এটা ক্যালকুলেট করলে কত হচ্ছে, 98 বর্গ সেন্টিমিটার। এটা আমাদের কী বেরোলো, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। কিন্তু আমাদের কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল চেয়েছে না, আমাদের চেয়েছে রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল, অর্থাৎ আমাদের এই যে আমাদের মার্ক করা অংশটার ক্ষেত্রফল চেয়েছে। তাহলে সেটা কী হবে, বৃত্তের ক্ষেত্রফল মাইনাস বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। দেখো তাই করেছি। তাহলে বৃত্তের ক্ষেত্রফল বৃত্তের ক্ষেত্রফল মাইনাস বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে কত হলো, 56 বর্গ সেন্টিমিটার। তাহলে আমাদের কিন্তু প্রথম অঙ্কটা হলো। এবার দেখো দ্বিতীয় অঙ্কটা আমাদের কি বলেছে, বলছে দিনেশ না, আমাদের 13/2 দেখো আবার একটা ছবি এঁকেছে, 4টে বৃত্ত আছে, 4টে বৃত্তের সেন্টার দিয়ে একটা বর্গক্ষেত্র এঁকেছে, 4টে বৃত্তের সেন্টারকে যুক্ত করে একটা বর্গক্ষেত্র এঁকেছে। এবার বলেছে কি, যে ওই যে অবশিষ্ট অংশটা দেখো আমরা চিত্রে দেখতে পাচ্ছি, যে ওই যে বাইরে বৃত্তের অংশটা যেগুলো পড়ে রয়েছে, অর্থাৎ হচ্ছে মার্ক করা যে অংশটা, সাদা অংশ বাদে, অর্থাৎ বর্গক্ষেত্রটুকু বাদে, তার ক্ষেত্রফল। আমাদের যেটা দেওয়া আছে কি, যে কোনো একটি বৃত্তের ব্যাসার্ধ 3.5, সব কটা বৃত্তের ব্যাসার্ধই 3.5 করে, ঠিক আছে। খেয়াল করো অঙ্কটা আমরা কীভাবে করছি। দেখো এই হচ্ছে আমাদের সেই চিত্র, অর্থাৎ আমাদের বের করতে হবে কোনটা, এই অংশটা, ঠিক আছে। তাহলে আমাদের বলে দেওয়া আছে কি, ব্যাসার্ধ 3.5, অর্থাৎ তুমি যদি ধরো চিত্রটা অনুসারে, তাহলে এইটুখানি, এই ব্যাসার্ধ এইটুখানি কত, 3.5। তাহলে দেখো যে কোনো একটা আমরা বৃত্তের ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি, কী সূত্র, পাই আর স্কোয়ার। তাহলে পাই আর স্কোয়ার বসে আমরা 38.5 বর্গ সেন্টিমিটার পেলাম, যে কোনো একটি বৃত্তের ক্ষেত্রফল, ঠিক আছে। তাহলে দেখো তো এই যে বৃত্তটা,
বৃত্তটার দেখো এই যে বর্গক্ষেত্রটা নিয়েছে কোনটুখানি, এই টোটাল বৃত্তটার যদি 4 ভাগের কিন্তু এই 1 ভাগ এটা কিন্তু বর্গক্ষেত্রটা নিয়েছে, আর বাকি 3 ভাগ কিন্তু বাইরে পড়ে রয়েছে। ঠিক আছে, 4 ভাগের 1 ভাগ কিন্তু এই বর্গক্ষেত্রের ভেতরে, আর বাকি 3 ভাগ কিন্তু বাইরে। তাহলে সেখান থেকে আমরা দেখো আমরা কি করলাম, তাহলে ওই বৃত্তের 3/4 3/4 ভাগ রেখাঙ্কিত, তাহলে তার ক্ষেত্রফল কত? আমরা কিন্তু বৃত্তের ক্ষেত্রফলটা বের করছি, আমরা কিন্তু আর বর্গক্ষেত্রের ভেতরে যাচ্ছি না। তাহলে সেটা কত? 4 ভাগের 3 ভাগ হচ্ছে রেখাঙ্কিত, তাহলে 4 ভাগের 3 ভাগ মানে কত? মোট ক্ষেত্রফল হচ্ছে 38.5, তার 4 ভাগের 3 ভাগ। আমরা এটা ক্যালকুলেট করলে আমরা কত পেলাম? দেখো এটা আমরা ভাগ করে পেয়েছি কিন্তু 28.875। অর্থাৎ এটা কি পেয়েছি? এটা হচ্ছে আমাদের চিত্র অনুসারে এই দেখো এই যদি টোটাল বৃত্তটা হয়, এই বৃত্তের এই যে রেখাঙ্কিত অংশ, আমাদের বইয়ের চিত্র অনুসারে কিন্তু তাই বলেছে, এই যে আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে আমাদের বইয়ের চিত্র। তাহলে বলেছে এই অংশের ক্ষেত্রফল, তাহলে এই অংশটা দেখো এই বৃত্তের কি, এই টোটাল বৃত্তের এই অংশটা কিন্তু 4 ভাগের মধ্যে 3 ভাগ, আর এটা কিন্তু 1 ভাগ। তাহলে আমরা টোটাল বৃত্তের ক্ষেত্রফলের সঙ্গে যদি আমরা 3/4 গুণ করি, তাহলে আমরা সহজেই কিন্তু আমরা এত বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে দেখো তাহলে একটি অংশের ক্ষেত্রফল যদি এত বর্গ সেন্টিমিটার হয়, তাহলে 4টি অংশের ক্ষেত্রফল কত হবে? অত ইন্টু 4। তাহলে আমরা সেটাই করেছি, দেখো 4 ইন্টু 28.875, তাহলে কত উত্তর আসলো? 115.500। তাই শূন্য অসুবিধা নেই, তাহলে উত্তর কত হবে? 115.5 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, এটাই কিন্তু আমাদের উত্তর। এরপরে দেখো চলে আসছি পরের অঙ্কটা। পরের অঙ্কটা কি বলেছে? বলছে দীনেশ 14 দাগ, দীনেশ তাদের শ্রেণীর কতজন কোন খেলতে ভালোবাসে এবং তার একটা পাইচিত্র তৈরি করেছে এবং সেই বৃত্তের ব্যাসার্ধ বলে দিয়েছে। দেখো এখানে আমাদের কোনো পাইচিত্র দেওয়া নেই, যদি পাইচিত্রটা দেওয়া থাকতো তাহলে আমরা কিন্তু সহজেই অঙ্কটা করে ফেলতে পারতাম। তাহলে 14 দাগের অঙ্কটা বাদ দাও, দিয়ে আমরা চলে আসি পরের 15 দাগের অঙ্কটা। কারণ বলেছে যে একটা পাইচিত্র এঁকেছে, কিন্তু পাইচিত্রটা কিন্তু আমাদের বইতে দেওয়া নেই। ঠিক আছে, এরপর চলে আসছি আমরা 15 দাগের অঙ্কটা। বলছে নিতু একটি বর্গক্ষেত্র ABCD এঁকেছে, যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। আমার বোন পাশের ছবি মতন ABCD বিন্দুকে কেন্দ্র করে 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের 4টি বৃত্তচাপ এঁকেছে এবং কিছু জায়গা নকশা করেছে। তাহলে দেখো আমরা যদি অঙ্কটা না পড়ে আমরা ছবিটা দেখি, তাহলে ছবিটা দেখলে কিন্তু আমরা বুঝতে পারছি আমাদের কি দেওয়া আছে। আমাদের দেওয়া আছে যে প্রতিটি বাহু, অর্থাৎ হচ্ছে বর্গক্ষেত্রের প্রত্যেকটি বাহু কত? 12 সেন্টিমিটার। আর কি আছে? যে বোন ছবি এঁকেছে, A B এবং C D কে সেন্টার ধরে চাপ এঁকেছে। সেই চাপগুলো কি? সেই চাপগুলো ABCD বিন্দুকে কেন্দ্র করে 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের 4টি, অর্থাৎ আমাদের যেটা বলে দেওয়া রয়েছে সেটা হচ্ছে ব্যাসার্ধ 6 সেন্টিমিটার। তাহলে দেখো আমরা অঙ্ক আসি। দেখো অঙ্ক যেটা আমরা দেখতে পাচ্ছি, আমাদের অঙ্কে এই যে হচ্ছে আমাদের চিত্র, তাহলে সেই চিত্র অনুসারে আমাদের কী দেওয়া রয়েছে? আমাদের দেওয়া রয়েছে এই যে বর্গক্ষেত্রের এক একটা বাহু কত বলে দেওয়া আছে? 12। ঠিক আছে, 12 সেন্টিমিটার। তাহলে সেই আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা পেয়ে যাচ্ছি, 12 গুণ 12 মানে 12 স্কোয়ার, 144 বর্গ সেন্টিমিটার। এবার দেখো এই যে বৃত্তকার চাপ যেগুলো এঁকেছে না, এই চাপগুলো অর্থাৎ এই বৃত্তের এই ব্যাসার্ধ কত বলে দিয়েছে? 6 সেন্টিমিটার। তাহলে আমরা এই যে ব্যাসার্ধর সাহায্য নিয়ে আমরা কী পাচ্ছি? ওই বৃত্তচাপের ক্ষেত্রফল পাচ্ছি। দেখো বৃত্তচাপের ক্ষেত্রফল আমরা 1/4 গুণ করেছি। আমাদের বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কোয়ার। এখানে 8 6 বলেছে, তাই আমরা একেবারে 6 6 36 করেছি। ঠিক আছে, দেখো আমরা 4 ভাগের 1 ভাগ অর্থাৎ 1/4 গুণ করেছি। কেন? কারণ তোমরা খেয়াল করো, আমরা যে ছবিটা এঁকেছি আমাদের ছবি অনুসারে এই যে চাপগুলো রয়েছে, সেই চাপগুলো কি? এই টোটালটা যদি একটা বৃত্ত হতো আগের ছবির মতন, তাহলে 3 ভাগটা কালার মানে শেড করা ছিল আর এটা ফাঁকা ছিল, কিন্তু আমাদের তো এই প্রসঙ্গটা নেই। আমাদের এই অঙ্কের ক্ষেত্রে শুধু জাস্ট এই বর্গক্ষেত্রের প্রসঙ্গ। তাহলে এই অংশটা কোনটুকানি? এই অংশটা হচ্ছে কিন্তু 4 ভাগের 1 ভাগ, আমরা সেটাই বের করেছি। অর্থাৎ ওই 4 ভাগের 1 ভাগ অংশের ক্ষেত্রফলটা কিন্তু আমরা বের করেছি। তাহলে মোট কটা বৃত্তের ওই চাপটুকু রয়েছে? 4খানা বৃত্তের এই চাপটা রয়েছে। তাহলে একটা বৃত্তের চাপের ক্ষেত্রফল আমরা পেয়েছি, তাহলে 4টে বৃত্তচাপের ক্ষেত্রফল ইন্টু 4 করলে আমরা সেটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে দেখো সেইটার থেকে আমাদের কি বলেছে? আমাদের যেটা চিত্র দেওয়া ছিল, চিত্রটা যদি খেয়াল করো তাহলে আমাদের চিত্রে কী দেওয়া ছিল? ভেতরের অংশটা অর্থাৎ চাপ বাদে। ঠিক আছে, তাহলে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল জানি 144, আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল জানি 144 বর্গ সেন্টিমিটার, এবং আমরা ওই চাপগুলো যে 4টে বৃত্ত এঁকেছে বৃত্তকার চাপে ওই অংশের মোট ক্ষেত্রফল কত পেয়েছি? 792/7। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা সহজেই কিন্তু বিয়োগটা করে আমরা কিন্তু যে ভেতরের যে রং করা অংশটা,
অর্থাৎ আমরা যদি এই যে চাপটা ধরছি, এই চাপটা অর্থাৎ হচ্ছে ভিতরের এই রং করা অংশের ক্ষেত্রফলটা কিন্তু আমরা সহজে বের করলাম। সেটাকে ভাগ করে কত আসলে 30.67 বর্গ সেন্টিমিটার। এটা কিন্তু আমাদের একটা অ্যান্সার বেরোলো। এর সাথে আমাদের কী চেয়েছে, ওর পরিসীমা, অর্থাৎ ওই বৃত্ত চাপগুলির পরিসীমা। তাহলে দেখো একটা বৃত্তের পরিসীমা, আমি যদি এইটাকে কেন্দ্র করে যদি একটা বৃত্ত ধরি, তাহলে একটা বৃত্তের পরিসীমা কত 2πr, আমাদের এখানে r এর মান 6 বলে দিয়েছে, আর 2π 2 × 22 সাথে × 6। এবার দেখো এইটুখানি অংশ, এইটুখানি পরিধি কত অংশ, টোটাল বৃত্তের 4/1 তাই আমরা এর সাথে 1/4 গুণ করেছি। আর এরকম পরিধি কটা আছে, আমাদের এরকম পরিধি কিন্তু 4টে আছে, তাই না? দেখো 4টে বৃত্ত এবং 4টে পরিধি আছে। তাহলে একটা পরিধির যদি যা হবে, তাহলে আমরা 4টে পরিধি কিন্তু × 4 হবে, তাহলে আমরা সেটা কিন্তু একবারে ক্যালকুলেট করে নিয়েছি। অর্থাৎ 2 × 22 অর্থাৎ 2πr × 1/4। 1/4 কেন? কারণ এইটুখানি অংশ কি একটা বৃত্তের টোটাল পরিধি 4/1 × 4 কেন? কারণ এরকম 4টে আছে তাই × 4। তাহলে সেটা ক্যালকুলেট করে আমরা কিন্তু পেলাম 37.57 সেন্টিমিটার। ঠিক আছে, অর্থাৎ ওর পরিসীমাও বেরিয়ে গেল। তাহলে আমাদের পরিসীমা ও ক্ষেত্রফল চেয়েছিল। ঠিক আছে, এরপরে দেখো আমরা চলে আসি তারপরের অঙ্কটা, অর্থাৎ 16 দাগ। 16 দাগে কী বলেছে, বলছে একটি বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল 154 বর্গ সেন্টিমিটার। বলছে বৃত্তাকার মাঠটির পরিলিখিত বর্গক্ষেত্রের পরিসীমা এবং ক্ষেত্রফল হিসেব করে লিখি। যদি বর্গক্ষেত্রের বৃত্তাকার মাঠের অন্তর্লিখিত হতো তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা। অর্থাৎ এরকম অঙ্ক আমরা আগে করেছি। সেটা কি, একটা হচ্ছে পরিবৃত্ত, একটা অন্তবৃত্ত। ঠিক আছে, তাহলে দেখো আমরা অঙ্কে চলে আসি। তাহলে আমাদের এখানে দেওয়া আছে শুধু কি, মাঠের ক্ষেত্রফল 154 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, মাঠের ক্ষেত্রফল হচ্ছে 154 বর্গ সেন্টিমিটার। তাহলে খেয়াল করে দেখো, আমাদের বৃত্ত কিন্তু আমাদের যেটা বলেছে প্রথমে হচ্ছে বর্গক্ষেত্র বাইরে আছে, অর্থাৎ বৃত্ত হচ্ছে কেন্দ্রে আছে। তাহলে এটা হচ্ছে অন্তবৃত্ত। ঠিক আছে, বর্গক্ষেত্রের অন্তবৃত্ত। তাহলে দেখো আমরা কি ধরলাম, যে বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ হচ্ছে 8 সেন্টিমিটার ধরে নিয়েছি। তাহলে খেয়াল করো, শর্তানুসারে আমাদের কি বলে দিয়েছিল, যে ক্ষেত্রফল বলে দিয়েছিল কিসের, দেখো আমাদের অঙ্কটা যদি বইয়ে চলে যাই, আমাদের কি বলেছে, বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল 154 বর্গ সেন্টিমিটার, অর্থাৎ আমরা πr²। আমার যদি এই বৃত্তাকার মাঠটি হয়, ব্যাসার্ধ হয় আর, তাহলে এই ক্ষেত্রফল কী হবে, πr²। তাহলে সেখান থেকে কিন্তু আমরা r এর মানটা ক্যালকুলেট করে নিলাম, কারণ আমাদের বলে দিয়েছিল πr² 154, সেখান থেকে r এর মান কত বেরোলো 7। এটা আমাদের কি ব্যাসার্ধ, তাহলে ব্যাস কত 14 সেন্টিমিটার। ঠিক আছে, ব্যাস কিন্তু আমরা পেয়ে গেলাম 14 সেন্টিমিটার। এবার খেয়াল করে দেখো, যে বর্গক্ষেত্রটি বৃত্তের পরিলিখিত, তাই এই যে আমরা দেখছি, এই যে বর্গক্ষেত্রটা কি, বর্গক্ষেত্রটার মধ্যে বৃত্ত রয়েছে। অর্থাৎ তোমরা খেয়াল করে দেখো, যে এই আমরা যেই ব্যাসটা পেয়ে গেলাম, এই ব্যাসটাই না এই বর্গক্ষেত্রটার বাহু। ভালো করে দেখো, এরকম অঙ্ক আমরা আগেও করেছি। তাহলে এই যে বর্গক্ষেত্রের বাহুটাই না এই ব্যাসটা। তাহলে যদি এই ব্যাসটাই বর্গক্ষেত্রের বাহু হয়, তাহলে আমরা সহজেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে পারবো না। তাহলে দেখো, তাহলে আমরা জানি বর্গক্ষেত্রে, আমাদের এখানে যেহেতু ক্ষেত্রফলের কোনো ব্যাপার নেই, আমাদের ক্ষেত্রফলের থেকে আমাদের পরিসীমাটা দরকার আগে। ঠিক আছে, তারপরে ক্ষেত্রফল, অবশ্যই পরিসীমা লাগবে, ক্ষেত্রফল লাগবে। পরিসীমার সূত্র কি, 4 × বাহু। তাহলে একটি বাহু 14 হলে 4 × 14, তাহলে 4 × 14 56 সেন্টিমিটার। অর্থাৎ এই বর্গক্ষেত্রটার পরিসীমা পেয়ে গেলাম। এবং ক্ষেত্রফল কী হবে, বাহু স্কোয়ার, 14 স্কোয়ার কত, 196 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে 56 সেন্টিমিটার পেলাম পরিসীমা, অর্থাৎ হচ্ছে এই বর্গক্ষেত্রটার পরিসীমা, এবং হচ্ছে 196 বর্গ সেন্টিমিটার কী পেলাম, ওর ক্ষেত্রফল। দেখো এরপরে দ্বিতীয় পার্টটা যেটা পড়ে শোনাচ্ছিলাম তোমাদের, সেটা আগেরটা যেমন আমাদের বলেছিল কি, বর্গক্ষেত্রের অভ্যন্তরে হচ্ছে বৃত্ত, এবারে হচ্ছে কি বলেছে, বর্গক্ষেত্রের বাইরে বৃত্ত। ঠিক আছে, আগেরটা ছিল অন্তর্লিখিত, এবার এটা বলছে পরিলিখিত। ঠিক আছে, তাহলে দেখো আমাদের যেটা পরিলিখিত, অর্থাৎ আমাদের বর্গক্ষেত্রে এই যে বৃত্তের অন্তর্লিখিত হলে যেটা হয়, ঠিক আছে, বর্গক্ষেত্রের বৃত্তের অন্তর্লিখিত হলে যেটা হয়, যে ওই যে বর্গক্ষেত্রের কর্ণটা, ওই কর্ণটাই কিন্তু, এই যে আমরা যে কর্ণটা দেখতে পাচ্ছি, এই কর্ণটাই কিন্তু এই বৃত্তের কি, ব্যাস। তাহলে আমাদের কর্ণটা কত আমরা বের করেছি, কর্ণটা 14। তাহলে কর্ণটা যদি 14 হয়, তাহলে এই বৃত্তের ব্যাসের মান, ব্যাসার্ধের মান কত, 7। তা যাই হোক, আমাদের যেহেতু আগে ওগুলো বের করে নিচ্ছি, ওই নিয়ে আমাদের আলোচনা করার দরকার নেই। আমরা এখান থেকে কি বের করব, এই যে আমরা যে কর্ণটা পেয়েছি 14, এখান থেকে আমরা এই বর্গক্ষেত্রের বাহুটা বের করব। ঠিক আছে, তাহলে দেখো আমাদের কর্ণটা যেটা, যে তাহলে আমাদের কর্ণের সূত্র কি, বর্গক্ষেত্রের √2 × বাহু।
তাহলে √2 ইন্টু বাহু সমান সমান কত? 14। তাহলে বাহু সমান সমান কত? সেখান থেকে কিন্তু 7√2 আমাদের বেরিয়ে আসলো। অর্থাৎ কি বেরিয়ে আসলো? অর্থাৎ এই যে ভেতরের যে বর্গক্ষেত্রটা আছে, এই বর্গক্ষেত্রে একটি বাহু কত? 7√2 সেন্টিমিটার। তাহলে এই বাহুটা যেহেতু আমরা পেয়ে গেছি, তাহলে এই বর্গক্ষেত্রের আমরা কিন্তু কী বের করতে পারবো? পরিসীমা পারবো এবং ক্ষেত্রফল। পরিসীমার সূত্র কি? 4 ইন্টু বাহু, তাহলে 4 ইন্টু 7√2, তাহলে 28√2 সেন্টিমিটার। আর ক্ষেত্রফল কি? বাহু স্কোয়ার, অর্থাৎ 7√2 তার হোল স্কোয়ার, কত হবে? 98 বর্গ সেন্টিমিটার। তোমরা আশা করি বুঝতে পারলে। তাও আমি আরেকবার অঙ্কটা বলছি। আমাদের বলে দিয়েছিল যে অঙ্কে বলে দিয়েছিল কিন্তু কি, যে একটা বৃত্ত আছে, একটি বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল বলে দিয়েছিল এবং বৃত্তাকার মাঠটির পরিলিখিত বর্গক্ষেত্রের পরিসীমা এবং ক্ষেত্রফল বের করো এবং অন্তর্লিখিত বর্গক্ষেত্রের পরিসীমা ও ক্ষেত্রফল বের করো। ঠিক আছে? তাহলে সেখান থেকে কিন্তু আমরা সহজেই এই অঙ্কটা করে ফেললাম।